শতরূপের কাছে আসবো। শতরূপ সর্বশেষ প্রজন্ম যারা বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখেছে। 11 সালে যখন আপনি নির্বাচনে লড়ছেন শতরূপ, জীবনের প্রথমবার, তখন আপনার যা বয়স আজকে ওই বয়সী ছেলেমেয়েরা বুদ্ধবাবুর শেষ যাত্রার ছবি তুলছিল। এই স্বপ্নটা নিয়ে কথা হচ্ছে শতরূপ। আমি একটা কথা বলছি অনির্বাণ, যেহেতু তুমি নির্বাচনের কথা বলছো, 11 সালে আমি যখন কসবায় প্রার্থী, কসবার ঠিক লাগোয়া কেন্দ্র যাদবপুর, ওখানে বুদ্ধদা প্রার্থী, তো আমাদের বহু মিটিং মিছিল ইত্যাদি তো একসাথেই হতো, যৌথ প্রচার। তো আমার বুদ্ধদার সাথে তো দেবেশ দ্বারা যতটা মেশার সুযোগ পেয়েছে আমরা ততটা পাইনি, কিংবা মনোজ দা আছেন এখানে, সুভাষ দা দূর থেকে ছিলেন, সুভাষ নস্কর, ওনাদের মতো সুযোগ তো আমরা পাইনি, কিন্তু তবু আমার সঙ্গে যতটুকু যা যোগাযোগ ওই সময় থেকেই শুরু হয়েছিল। আমি তোমাকে 2016-র একটা কথা বলছি। 2016-এ বুদ্ধদা আর ভোটে প্রার্থী নন, এবং মানে ততদিন ওনার শরীরের যা অবস্থা তাতে সবাই জানে যে উনি আর সংসদীয় রাজনীতিতে উনি আর থাকবেন না, ওনার থাকার কথাও না। তো সেই সময়কার কথা বলছি, তুমি যেহেতু ওই জেনারেশনের ছেলে মেয়েদের কথা বলছো, ঢাকুরিয়া থেকে আমাদের একটা শুরু হয়েছে, ওই একটা র্যালি বা রোড শো যাই বলো, জিপের বুদ্ধদা আছে, আমি আছি, সুজনদা ছিল, তো সেটা গড়িয়া পর্যন্ত যাবে। কাতারে কাতারে ভিড় গোটা রাস্তায়, মানে মানুষের শেষ দেখা যাচ্ছে না। এবং এই গোটা রাস্তাটায় 16, 17, 18, 19 বছর বয়সী ছেলেমেয়েরা কেউ দূর থেকে চিৎকার করে, কেউ কাছে এসে হাত ধরার চেষ্টা করছে, এবং সবার মুখে একটাই কথা বুদ্ধদাকে, যে স্যার আপনাকে আবার বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চাই। তো আমি বলছি যে তারাও কিন্তু জানে যে বুদ্ধদার মুখ্যমন্ত্রী হবেন না বাংলার, সিপিএম জিতলেও আর বুদ্ধদা মুখ্যমন্ত্রী হবেন না, বামফ্রন্ট ক্ষমতায় আসলেও আর বুদ্ধদা মুখ্যমন্ত্রী হবেন না, অন্য যেই হন না কেন। দলীয় আবেদন নয়, দলীয় আবেদন নয়, কিন্তু এটা এই যে একটা স্বপ্ন, একটা আবেগ, এই বুদ্ধদা কিন্তু এই আবেগটা শেষ দিন পর্যন্ত মানে নিয়ে গেছেন। বুদ্ধদা সম্পর্কে আমি একটা তোমার কথা বলি অনির্বাণ, ওনার সম্পর্কে যদি কোনো একটা বিশেষণ সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে দলমত নির্বিশেষে, তা হচ্ছে সৎ। এবার ঘটনা হচ্ছে বুদ্ধদারা সেই জেনারেশনের, বা সেই জেনারেশনের থেকেও বড় কথা সেই বিলিফ সিস্টেমের প্রতিনিধি, যাদের কাছে কিন্তু সৎ হওয়াটা কোনো গায়ের অলংকার নয়, ওটা গায়ের চামড়া, ওটা বিজ্ঞাপন দেওয়ার মতো ব্যাপার। আমি এই অর্থে বলছি যে একজন মানুষ সৎ হবেন, এটাই তো স্বাভাবিক। একটা লোক চুরি করবেই বা কেন হঠাৎ করে? সুতরাং আমি সৎ হয়ে বিশ্বব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিয়েছি, দেখ তোদের ওপর কত বড় দয়া করেছি, আমি সৎ, এইটা বুদ্ধ দ্বারা বিশ্বাস করতেন না। আমি তোমাকে দেখো অনেক কথা এখন বলা যায়, আমি সেসবের মধ্যে যাচ্ছি না, সময় সংক্ষেপ। হ্যাঁ নেই, একটা কথা জিজ্ঞাসা করবো শতরূপ এই প্রসঙ্গে, যেহেতু সময় সংক্ষেপ, গান স্যালুটের কথা আসছে। রাষ্ট্রীয় সম্মানে বুদ্ধদেব ভট্টাচার্য বিশ্বাস করতেন না, তার পদ্মভূষণ না নেওয়া নিয়ে এই স্টুডিওতে তোমার আমার সঙ্গে অনেক বিতর্ক হয়েছে, সেটা অন্য দিনের কথা। গান স্যালুট কি নেবেন তিনি, বা পার্টি কি এটা অনুমোদন করবে? সেটা এখন সরকার থেকে অফার করেছেন, এবার দল পরিবার কি সিদ্ধান্ত নেবে তা ওরা জানাবে আলোচনা করে। তবে দেখো আজকের দিনে এই কথাগুলো বলতে চাই না, কিন্তু যেহেতু প্রসঙ্গটা উঠলো তাই আমি বলছি অনির্বাণ, দেখো ল্যান্ডমাইন থেকে শুরু করে গান স্যালুটে যদি শেষ হয়, তাহলে বলো কে জিতলো কে হারলো? আমার সময় একেবারে শেষ। ঠিক শেষ কথাটা শতরূপ যা দিয়ে শেষ করলেন, আমার মনে হয় এর মধ্যে উত্তরটা রয়েছে, ল্যান্ডমাইন জেতে না। আর যারা রাষ্ট্র ক্ষমতা বলবো না, রাষ্ট্রের আসল ক্ষমতা পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসেন, তারা নিশ্চিতভাবে রাষ্ট্রীয় গান স্যালুট বা এই সম্মানের জন্য আকাঙ্ক্ষী হয়ে রাজনীতি করেন না, জিতে যান। আসলে আমার সময় একদম শেষ, সঙ্গে নিশ্চয়ই কালকেও আবার চেষ্টা করব ইনক্লুড করার। জিতে যান আসলে এই স্বপ্নের ফেরিওয়ালারা, যাদের স্বপ্ন তাদের শরীরের সঙ্গে কোথাও যায় না, না তাকে কবর দেওয়া যায়, না তাকে পোড়ানো যায়। এই স্বপ্নের শেষকৃত্য ততদিন হবে না যতদিন যেভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের শেষকৃত্য করা যায়নি দেশটাকে স্বাধীন করার আগে পর্যন্ত। পশ্চিমবঙ্গের মানুষ, যুবক যুবতী, তরুণ তরুণীরা স্বনির্ভর হবেন, নিজের রাজ্যে মা বাবার কাছে থেকে ঘরের খেয়ে এখানেই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পেশায় থাকবেন, রাজ্য এবং দেশের ভালো করবেন, উন্নতি করবেন। এই স্বপ্নটা সফল হতেই হবে। বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক তার জন্যই বেঁচে থাকবেন, তার স্বপ্নও বেঁচে থাকবে। কি আর বলবো, অত্যন্ত যন্ত্রণার, মানে তো খুবই অসুস্থ ছিল বুদ্ধদা, অনেকদিন ধরেই ভুগছিলেন, খুবই কষ্ট পাচ্ছিলেন। তো কিন্তু যাই হোক, কিনা এত ভালো একজন মানুষের এরকম ভাবে কষ্ট পাওয়াটাও উনি ডিজার্ভ করতেন না। এরকম একজন সৎ মানুষ, এরকম একজন সত্যি সত্যি গোটা পশ্চিমবাংলাকে, মানে গোটা বাংলার প্রত্যেকজন মানুষকে নিজের পরিবার ভাবা একজন মানুষ, যিনি সত্যি সত্যি বাংলার ভালো করতে চেয়েছিলেন, অনেক ভালো করেওছেন, আরো অনেক ভালো করতে চেয়েছিলেন। তিনি অনেক কষ্ট পেয়েছেন,
আবার বহু মানুষের অনেক ভালোবাসাও পেয়েছেন, সম্মানও পেয়েছেন, অনেক বিরোধীদের কাছ থেকেও অনেক সম্মান পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন। মানে বিরোধী দলের নেতাদের কথা বলবো না, কিন্তু বিরোধী দলের সমর্থকরাও এক কথা এটা মানেন যে বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত সৎ ভালো একজন মানুষ। সুতরাং এটা খুবই খারাপ লাগছে, কি বলবো। আর পার্টির মধ্যেও আমরা যারা ওনার থেকে অনেক ছোট বয়সে, তারাও, আমার তো সুযোগ হয়েছিল ওনার কাছ থেকে অনেক স্নেহ পাওয়ার, তো এখন সেই কথাগুলো মনে পড়ছে এখন। আর কি বলবো, আর এটাই। একটা যেটা ছিল যে উনি সিনেমার ব্যাপারে খুব দেখা হলে কথা বলতেন, ভালো নতুন কি সিনেমা। গত 4-5 বছর ধরে তো আর দেখা হয়নি, কারণ এতটাই অসুস্থ ছিলেন। কিন্তু তার আগে পর্যন্ত যখনই দেখা হয়েছে, উনি সবসময় জানতে চাইতেন নতুন কি সিনেমা ভালো দেখলে ভালো, এখন ভালো গান কে গাইছে, নতুন কার গান শুনে ভালো লাগলো। মানে এই ব্যাপারে ওনার সবসময় আপডেটেড থাকতেন এই ইয়ের ব্যাপারে। এছাড়া কসবায় ভোটের সময় বা তার পরবর্তীকালে আমার বাড়িতে যখন ঝামেলা টামেলা হয়েছে, নিজে ফোন করে খবর নিয়েছেন। পরে যখন পার্টি অফিসে দেখা হয়েছে, প্রশংসা করেছেন। আবার একবার আমার মনে আছে এরকমও হয়েছে, একটা কথা বলেছিলাম মিডিয়াতে, যেটা ওনার মনে হয়েছিল কথাটা বলা ঠিক না। উনি সন্ধ্যাবেলা ফোন করেন, মানে ওনার একটা ফোন আসে যে বুদ্ধদা কথা বলবেন, ফোন করে বুদ্ধদা ফোনে বলেন যে এই কথাটা তুমি এইভাবে বলো না, ওইভাবে বলো, কেন এইভাবে বলাটা ভালো শোনায় না। তো এইরকম ভাবে অভিভাবকের মতো গাইডও করতেন। তো এইটাই আর কি। তবে ওনার এই দেখা হলেই যতটুকু কথা হতো জানতাম যে আর কিছু প্রশ্ন করুন কি না করুন, নতুন ভালো সিনেমা কি দেখলে, নতুন ভালো কোন গান শুনলে, এইটা উনি জিজ্ঞেস করবেনই। এইটা খুব মনে পড়ছে। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে তার বাসভবনে বালিগঞ্জে 59 পাম অ্যাভিনিউয়ে সকাল 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চলে যাওয়া পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের একটা স্বপ্ন অপূর্ণ ছিল, অন্তত একটা স্বপ্ন, যে স্বপ্নটা তার দলীয় বৃত্তের পরিসর ছাড়িয়ে অনেক অনেক বড় হয়ে উঠেছিল, গোটা পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন হয়ে উঠেছিল। সেই স্বপ্নটা এ রাজ্যের দ্রুত শিল্পায়নের স্বপ্ন, এ রাজ্যের ছেলে মেয়েদের এ রাজ্যেই কাজ পাওয়ার, জীবিকা পাওয়ার স্বপ্ন। না, নিশ্চিতভাবে সবার জন্য চাকরি নয়, উদ্যোগপতি তৈরি হওয়ারও স্বপ্ন। আর আরও অনেকগুলো স্বপ্ন ছিল, যেমন পশ্চিমবঙ্গ যে সময় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়ে এসছেন, তার শাসন চলছে, সেই সময়টাতে, তার সময়কালে ক্ষুদ্র সঞ্চয় দেশের সব থেকে বড় রাজ্য ছিল। অর্থাৎ এ রাজ্যেই গোটা দেশের মধ্যে ক্ষুদ্র সঞ্চয়ের সব থেকে বেশি আমানত জমা হতো। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হয়েছে তার শাসন শেষ হয়ে যাওয়ার পর, কোটানকোট পরিবর্তনের যুগ শুরু হওয়ার পর, পরিবর্তিত হতে 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 ক্ষুদ্র সঞ্চয় একসময় দেশের 1 নম্বরে থাকা পশ্চিমবঙ্গের হতদরিদ্র মানুষের, রিক্সা চালক, ভ্যান চালক, মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে যারা কোনো মতে সংসার চালান, তাদের জীবনের জমানো শেষ সঞ্চয় পুঁজিটুকু হারিয়ে চিটফান্ডের হাতে সর্বশান্ত হয়ে তারা চোখের জলে রাস্তায় পড়ে লুটোপুটি খাচ্ছে। এই দৃশ্য নিশ্চয়ই বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যথিত করেছে। নিশ্চয়ই এই দৃশ্য দেখে বুদ্ধদেব ভট্টাচার্যের চোখে জল এসছে। সে চোখের জল হয়তো তিনি নিভৃতে ফেলেছেন। বারবার প্রকাশ্যে আশা প্রকাশ করেছেন, অন্ধকার দীর্ঘস্থায়ী হয় না, চিরস্থায়ী তো নয়ই, ফলে অন্ধকারের এই দিন কাটবে। তাই তার আরও একটা অপূর্ণ স্বপ্ন, নিশ্চিতভাবে এককালে যেভাবে এ রাজ্য সবার শীর্ষে ছিল, সেখানে সেভাবে এ রাজ্য সবার শীর্ষে পৌঁছক। যারা ক্ষুদ্র সঞ্চয়ে পশ্চিমবঙ্গের এক সময় উপরে থাকাকে ব্যঙ্গ করতে, এ রাজ্যের মানুষ বাজারে টাকা খাটায় না, সাবধানী, ব্যাংকে, পোস্ট অফিসে টাকা রাখে, স্মল ইনভেস্টমেন্টের স্কিমে টাকা রাখে, তারা চিটফান্ডে সর্বশান্ত মানুষগুলোর কান্না দেখে নিশ্চিতভাবে মাথায় একটু সান্ত্বনার হাত বোলাতেও এগিয়ে আসেন। তাই চলে যাওয়ার দিন নিশ্চিতভাবে, আমি নিশ্চিত, বুদ্ধদেব ভট্টাচার্যের আরও একটা অপূর্ণ স্বপ্নের নাম আবারও পশ্চিমবঙ্গে চিটফান্ডের রমরমা তৈরি হওয়া থেকে, তাদের হাতে সর্বশান্ত হওয়ার থেকে মানুষকে বাঁচানোর স্বপ্ন। নিশ্চিতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের মধ্যে ছিল, তিনি যে দল করেন সে দলের আদর্শ তো বটেই, কিন্তু রাজনীতিক সার্বিক আদর্শেই নেতা মন্ত্রীদের বাড়ির খাটের তলা থেকে, তোষকের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হবে না। যারা রাজনীতি করতে এসছেন উচ্চতর হৃদয়বৃত্তির জন্য, মানুষের ভালো করবেন বলে,
মানুষের পাশে থাকবেন বলে তারা তার বিনিময়ে কিছু অর্জন করতে চাইবেন না বেঁকা পথে বেঁকা উপায়ে। নিশ্চয়ই বুদ্ধদেব ভট্টাচার্যের সময় আজকে রাজ্যের বিধায়করা যা বেতন পান তার 1/4 1/6 পেতেন হয়তো। নিশ্চয়ই তার স্বপ্নের মধ্যে বিধায়কদের আরো বড় লোক করে তোলা ছিল না, কিন্তু সরকারি কর্মচারীরা তার মহার্ঘ ভাতাটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমহারে পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা, এটা নিশ্চয়ই ছিল স্বপ্ন। কেন বলছি তার কারণ এটা নিজের শেষ দিন পর্যন্ত, নিজের মুখ্যমন্ত্রিত্বের শেষ দিন পর্যন্ত করে যেতে পারলেও বাড়তে 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 তার মুখ্যমন্ত্রিত্বের জমানা শেষ হওয়ার পর 13 বছরের মাথায় রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া বেতন, বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় প্রায় 42% কম। নিশ্চয়ই এটা তার শেষ দেখে যাওয়া স্বপ্নগুলোর মধ্যে একটা ছিল। তার কারণ যাদের জন্য তিনি ডু ইট নাও এর স্লোগান দিয়েছিলেন তারা যদি তার মুখ্যমন্ত্রিত্বের সময় তাকে পে ইট নাও বলতেন সেটা নিশ্চয়ই তিনি সহ্য করতে পারতেন না, তাই সে কথা বলার কোনো সুযোগ তিনি রাখেননি। কিন্তু যেদিন গেলেন সেদিন নিশ্চয়ই এই স্বপ্ন দেখে গিয়েছেন, আগে পে ইট নাও তারপর ডু ইট নাও সফল হবে। এমন নানা অসম্পূর্ণ স্বপ্ন, অপূর্ণ স্বপ্ন রেখে বুদ্ধদেব ভট্টাচার্য গেলেন তো বটে, কিন্তু তা কি অপূর্ণই থেকে যাবে? এই স্বপ্নগুলো কি সত্যি পূরণ হবে না? এই যতগুলো স্বপ্ন বললাম তাকে এক জায়গায় একসঙ্গে করলে যে বড় স্বপ্নটার তৈরি হয়, যে বড় স্বপ্নটার ছবি তৈরি হয়, সেটা কি স্রেফ ছবি হয়ে থাকবে?